ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ পরমা দত্ত রায়, মাধুরী মজুমদার এবং হিরণময় দত্ত স্মারক বক্তৃতা। পরমা দত্ত রায়। পরমা দত্ত রায়ের জন্ম কলকাতায় 2রা ডিসেম্বর 1979 সালে। সমরেশ এবং নন্দিতা দত্ত রায়ের একমাত্র সন্তান পরমা। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী পরমা সাউথ পয়েন্ট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমকম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কর্মজীবনে প্রবেশ করেন। পরমার জীবন অতি সংক্ষিপ্ত, কারণ অফিস যাওয়ার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 36 বৎসর বয়সে পরিবারের সকলকে রেখে তিনি অমৃতলোকে যাত্রা করেন। পরমা দত্ত রায় স্মারক বক্তৃতা তাঁর মা শ্রীমতী নন্দিতা দত্ত রায়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। মাধুরী মজুমদার। রবীন্দ্রনাথ মুখার্জি ও রেণুকা মুখার্জির কন্যা মাধুরী বাংলাদেশের খুলনা জেলার বাঁকা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই ঠাকুর মা স্বামীজির প্রতি ছিল তাঁর ভালোবাসা। পরবর্তীকালে কর্মরত ছিলেন ক্যালকাটা টেলিফোনস বিভাগে। আকর্ষণীয় ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারিণী মাধুরী দেবী সকলকে তাঁর যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শনে মুগ্ধ করতেন। জীবন সায়ান্নেও ভগবত চিন্তার জন্য শারীরিক বাধা অতিক্রম করে পৌঁছে যেতেন মঠ ও মিশনের নানান শাখায়। 2015 সালে ফেব্রুয়ারি মাসে 65 বছর বয়সে মাধুরী দেবী পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা তাঁর স্বামী শ্রী গণেশচন্দ্র মজুমদারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। হিরণময় দত্ত। হিরণময় দত্ত মহাশয় 1926 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রায়বাহাদুর শুভময় দত্ত এবং মাতা ছিলেন শিশুবালা দেবী। নোয়াখালীতে একটি স্কুলে বিদ্যাশিক্ষার পরে তিনি কলকাতার কলেজ থেকে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন। এর অনতিকাল পরেই তিনি ইংল্যান্ডে চলে যান এবং 1953 সালে তিনি ইনার টেম্পল কর্তৃক বারে আহুত হয়েছিলেন। ফিরে এসে হিরণময় দত্ত কলকাতার উচ্চ আদালতে যোগদান করেন। কর্মজীবনের সূচনাতেই হিরণময় দত্ত আইন ব্যবসায় এবং শিক্ষকতার মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন। সে সময় প্রথমে তিনি সুরেন্দ্রনাথ আইন কলেজে অধ্যাপনা করেছিলেন। পরবর্তীকালে কলকাতার সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অধ্যাপনায় ব্রতী হন। ইন্ট্রোডাকশন টু কোম্পানিজ অ্যাক্ট এবং স্টাডিজ ইন কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল অধ্যাপক হিরণময় দত্ত বিরচিত এই দুটি গ্রন্থই ছাত্র মহলে অত্যন্ত সমাদৃত হয়েছিল। আইন ব্যবসাতে প্রভূত সাফল্য এবং বাণিজ্যিক শাখাতে তার ব্যুৎপত্তির সুবাদে তিনি বিভিন্ন সরকারি ব্যাংক এবং ফার্মের সঙ্গে বহু বছর যুক্ত থেকেছেন। কলকাতার উচ্চ ন্যায়ালয়ে ব্যবহারজীবী হিসেবে তার সাফল্যে বাদী ও বিবাদী সকলেই মুগ্ধ হতেন। বহু বছর যুক্ত থাকার কারণে এই উচ্চ ন্যায়ালয় যেন তার দ্বিতীয় আবাসগৃহ হয়ে উঠেছিল। 2013 সালে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে তার সুদীর্ঘ 50 বছরের অবদানের স্বীকৃতিতে তাকে সংবর্ধিত করেছিল। বার লাইব্রেরিতে তিনি তার সহকর্মী ও বন্ধু মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাঁর রসবোধ এবং সরল হাসির গুণে। যতদিন শারীরিকভাবে সমর্থ ছিলেন ততদিন উচ্চ ন্যায়ালয়ের সঙ্গে তিনি তার যোগাযোগ ছিন্ন হতে দেননি। 31 জুলাই 2015-তে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের অবসানে তিনি চিরশান্তি লাভ করেন। এই স্মারক বক্তৃতা তাঁর সহধর্মিণী শ্রীমতী নমিতা দত্তের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা আজকের এই যে তিনখানি স্মারক বক্তৃতা, পরমা দত্ত রায়, মাধুরী মজুমদার, হিরণময় দত্ত, তাদের সকল পরিবারবর্গকে ইনস্টিটিউটের তরফে সাদর সম্ভাষণ, অভিবাদন এবং অভ্যর্থনা জানাই। আজ এই বক্তৃতা প্রদান করবেন শ্রী গোপেন্দ্রনাথ চৌধুরী। তিনি বিশিষ্ট বক্তা। আপনারা সকলেই গোপেন্দার সঙ্গে সম্যকভাবে পরিচিত রয়েছেন। প্রাক্তন আধিকারিক, পেট্রোলিয়াম মন্ত্রক, ভারত সরকার। তার আজকের আলোচনার বিষয় ভক্ত বলরাম বসু। আমি শ্রী চৌধুরীকে অনুরোধ করি তিনি তার আজকের ভাষণ শুরু করুন।
ধন্যবাদ, নমস্কার। ওং ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। এই মাইকটা বোধহয় হচ্ছে না। শুনতে পাচ্ছেন সবাই? ঠিক আছে। নমস্কার। উপস্থিত সুধী মণ্ডলীকে আমার আনত প্রণতি জ্ঞাপন করি। অবশ্যই আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী শিবানন্দজির চরণে, এবং আজকে যার সম্পর্কে আলোচনা সেই ভক্তপ্রবর বলরাম বসুর চরণেও আমার ভুল লুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করি। অবশ্যই এই আশ্রমে তথা এই প্রতিষ্ঠানের সম্পাদক মহারাজ সহ অন্যান্য সাধু ব্রহ্মচারী এবং এখানকার কর্মীদেরও আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি সরাসরি আজকের অনুষ্ঠান যাদের অর্থানুকূল্যে হচ্ছে তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের মূল বিষয়ে প্রবেশ করার চেষ্টা করব, কারণ সময়টা এত সংক্ষিপ্ত এবং বিষয়টা এত দীর্ঘ, সেটাকে আমি আমার মতো করে যতখানি সম্ভব সেটিকে আপনাদের সামনে প্রাসঙ্গিক জায়গাগুলিকে তুলে ধরার চেষ্টা করব। কারণ এই বিষয়টি নিয়ে অনেক তথ্য রয়েছে যেগুলি নিয়ে আমি অনেক দিন ধরে চর্চা করে অনুভব করেছি কোনটাকে ছাড়বো কোনটাকে রাখবো। দুটি দিককে, এই বলরাম বসু এবং বলরাম মন্দির, আমি দুটিকে মেলাবার চেষ্টা করব আপনাদের সামনে দুটি দিক থেকে। 1890 খ্রিস্টাব্দ 14ই ফেব্রুয়ারি, গাজীপুর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ি। স্বামী বিবেকানন্দ সেখানে অবস্থান করছেন। একটি চিঠি লিখছেন বলরাম বসুর শেষ সময় 1890 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস, কারণ আর 1.5 মাস পরই তার শরীরটা চলে যাবে হয়তো। সে চিঠিতে লিখছেন, চিঠিটার ব্যাকগ্রাউন্ড ছিল এরকম: স্বামীজিকে বারবার বেশ কিছু চিঠি লিখে তার নিজের জীবনে ব্যর্থতার কিছু দিককে তুলে ধরেছেন বলরাম বসু। তিনি লিখেছেন তাকে নিশ্চয়ই এই চিঠিগুলির আগে, যার উত্তরে স্বামীজি চিঠিটি দিচ্ছেন, তাতে তিনি নিশ্চয়ই জানিয়েছেন যে তার জীবনটা বিফল হয়ে গেল। কি পেলাম সাধু সেবা করে? জীবনটাকে ঈশ্বরকেন্দ্রিক বৈষ্ণব ধর্মীয় চিন্তার মধ্যে তিল তিল করে এই জায়গায় পৌঁছে জীবনের সায়ান্নে এসে কি পেলাম? স্বামীজি বললেন চিঠিতে, ওই চিঠিতে তাকে লিখছেন, আপনি কি পেয়েছেন জানি না, তবে আপনি সারা জীবন যে উদ্দেশ্যে নিজের জীবনকে তিল তিল করে সংগঠিত করেছেন, এটা আপনি অনুভব করবেন। ছিলেন গরু, হয়েছেন মানুষ, হইবেন দেবতা। এই চিঠিটি পেছনের, যদি জীবনের প্রথমের দিকে, মানে শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে আসার দিককার প্রথম দিনে
81 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি দক্ষিণেশ্বরে যখন তাদের পারিবারিক গুরু বা ব্রাহ্মণ, যিনি তাকে শ্রীরামকৃষ্ণদেবের সন্ধান দিয়েছেন সুলভ সমাচার, কেশব সেনের পত্রিকা, ইন্ডিয়ান মিরর পত্রিকা, কোঠারে বা পুরীতে পাঠিয়ে তাকে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক জীবনযাত্রার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেখানে 1 জানুয়ারি 1881 খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বরে প্রথম বলরামবাবু গিয়ে পৌঁছেছেন রামদয়ালবাবুকে নিয়ে। সেখানে আগেই বলা ছিল, রামদয়ালবাবু শ্রীরামকৃষ্ণদেবকে বলেছেন বলরাম বসু নামক একজন ভক্ত আপনার সাথে সাক্ষাৎ করতে আসবেন। কয়েকদিন ধরে কলকাতায় রয়েছেন তিনি গিয়ে পৌঁছাবার পরে অনেক ভক্তরা বসে রয়েছেন, বারবার তাকিয়ে দেখছেন বলরাম বসু কোন এই মানুষটা, যার সম্পর্কে এত কিছু লেখা পড়েছি বা শুনেছি, জেনেছি, সে আজ আমার সামনে বসে রয়েছে। তাকে বারবার দেখছেন, তিনি ভাবছেন সেই নবদ্বীপ আচার্য এ যেন স্বয়ং সেই চৈতন্য মহাপ্রভু ভক্তদের সামনে তার লীলা করে চলেছেন। তিনিই তাকে বলেছিলেন, তুমি তো আমার চেনা, তোমাকে আমি দেখেছি চৈতন্যের দলে পঞ্চবটি থেকে, তোমার সাথে মাস্টারমশাই সহ অনেককেই দেখেছিলাম, পরিষ্কার আমি তোমাকে চিনতে পেরেছি। সকলে যখন আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে, পেছনের দিকে বসে থাকা বলরাম বসুকে লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন, বলরাম এইবার বলো তোমার কি প্রশ্ন? বলরাম তাকে বললেন, দীর্ঘ 11 বছর ধরে পুরীতে সাধন করেছি। 3 পুরুষ ধরে আমার পূর্বপুরুষেরা বৈষ্ণব সাধনায় সাধিত হয়েছেন, কিন্তু আমরা কেউই এখনো সেই ঈশ্বর বা আরাধ্য দেবতাকে কেন সন্ধানে পেলাম না। শ্রীরামকৃষ্ণদেব বললেন, সময়ে সব হবে। আসলে তাকে নিজের আপনজনের মতো ভেবে তাকে প্রার্থনা করতে হয়, নিজের আত্মীয় পরিজনের মতো তাকে ভাবতে হয়, তাহলেই তাকে পাওয়া যায়। এই দুটো কথার সাথে তৃতীয় কথাতে আসব। যখন 1890 খ্রিস্টাব্দে এই বলরাম বসুর শরীরটা চলে যায়, 1 বৈশাখ 13 এপ্রিল 1890 বলরাম ভবনে, সেই খবরটা স্বামীজি তখন কাশীতে, তিনি তার বার্তা পেলেন প্রমোদ দাস মিত্র মহাশয়ের বাড়িতে রয়েছেন। তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। তার যে সাম্রাজ্যে বিচরণ, সেই সাম্রাজ্যের সমস্ত দিক দিয়ে সংরক্ষণশীল সমাজের একজন প্রতিভূ স্বরূপ এই ত্যাগী সন্ন্যাসী সমাজের তিনি ছিলেন সহকারী নয়, সব দিক দিয়ে সংরক্ষক। তার প্রয়াণে তিনি যখন হাউ হাউ করে কাঁদছেন, প্রমোদ দাস নিমিত্ত মহাশয় তাকে বলছেন, এ কি আপনি না সন্ন্যাসী, আপনার চোখ দিয়ে জল? স্বামীজি বললেন, এই মানুষটা আমার জীবনে যে কতখানি সে বোঝার ক্ষমতা আপনার হবে না। আমি সাধু, আমি তো হৃদয়টা বিসর্জন দিয়ে দিইনি, আমার জীবনটা বিসর্জন দিয়েছি ঈশ্বরের জন্য, কিন্তু তার মানে আমি হৃদয়টা তো আমার আরও বেশি বড় সাধুদের, মানুষের জন্য প্রাণ তো কাঁদবেই। এই কথাগুলো বলার পরে তিনি ছুটে চলে এসেছিলেন কলকাতাতে, তার বাড়িতে উঠলেন। প্রায় মাসাধিক কাল তিনি ওখানে অতিবাহিত করেছেন। সেই সময় তার থাকা অবস্থাতেই বলরাম বসুর সাধ্য শান্তি আমাদের সামাজিক নিয়মে হিন্দু প্রথা অনুযায়ী চলছে। স্বামীজি দেখছেন, বারান্দা থেকে উকিঝুঁকি মারছে ব্রহ্মচারীরা, অনেককে নিষেধ করা হচ্ছে, এইসব সাধ্যের কাজ তোমাদের দেখতে নেই। স্বামীজি হঠাৎ দেখছেন নিচে উঠানের মধ্যে পুজো হচ্ছে, সেখানে গোল্লা গোল্লা কী সব পাকিয়ে রেখে ব্রাহ্মণ কী সব মন্ত্র বলছে, পরিবারের মানুষরা সেগুলিকে নিষ্ঠার সাথে পালন করছেন। জিজ্ঞাসা করছেন, ওগুলো কি হচ্ছে? বলে, পিণ্ডদান হচ্ছে, মানুষ মারা গেলে ওই পিণ্ডগুলো দিতে হয়। স্বামীজি চিৎকার করে বললেন,
বলরাম কি ভূত হয়েছে নাকি যে তাকে পিণ্ড খেতে হবে? সরো সরো সরো। ছুটে গিয়ে সেই পিণ্ডগুলোকে মুখে দিয়ে বলছেন, বলরাম দেবতা হয়ে গেছে, তার প্রসাদ আমরা খাবো। তিনি প্রথমে খেলেন শিবানন্দজি, মহাপুরুষ মহারাজ তার সাথে সমানে অংশগ্রহণ করলেন, অন্যরাও তাতে স্বাদ দিলেন। অর্থাৎ ছিলেন গরু, হয়েছেন মানুষ, হলেন দেবতা। এই বলরামকে নিয়ে আলোচনা করার জন্য বলেছিলাম দুটো দিককে বেছে নিচ্ছি। তার পরিবার, বাগবাজারে যে বলরাম ভবনটি আমরা দেখব, সেই বলরাম ভবন মঠ মিশনের নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী যেখানে ঠাকুরের পুজো হয় সেগুলো মঠ সেন্টার হয়, মিশন সেন্টার হয়, এগুলি হয়। কোথাও আমরা কোনো সেন্টারকে দেখিনি মন্দির বলে বর্ণনা করতে। একজন একালের সাহিত্যিক লিখছেন, বলরাম আসলে এই যে মন্দির, এখানে কোনো দেবতা নেই, এখানে কোনো চূড়া নেই। মন্দিরের যে চূড়া থাকে দেখলে দূর থেকে লোকে মন্দির বলে প্রণাম করতে যায়, এখানে কোনো চূড়া নেই, এখানে কোনো দেবতা নেই। এখানে বলরামের মন্দির নয়, বলরাম মন্দির। বলরাম নিজেই শ্রীরাম ও কৃষ্ণদেবকে চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে নিজেই কখন তিনি দেবতায় পরিণত হয়ে গেছেন। আসলে শ্রীরাম ও কৃষ্ণদেব জাতসাব, যাকে ধরেন তাকে দেবতায় পরিণত করে দেন। আমরা দেখব আসলে এই বলরাম মন্দির, শ্রীরামকৃষ্ণদেব বলতেন ভগবানের চেয়ে ভক্ত অনেক বড়। ভক্ত ভগবানের হৃদয়ে অবস্থান করে, ভগবানকে হৃদয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তাই বলরাম মন্দির চূড়াবিহীন, দেবতাবিহীন এই মন্দির। মাস্টারমশাই বলছেন, প্রথম দিন কথামৃত অনুযায়ী 1882 খ্রিস্টাব্দ 11ই মার্চ বলরাম ভবনে এসেছেন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণদেব। তার আগে 6ই মার্চ তার চতুর্থ দর্শনের দিনে দক্ষিণেশ্বরে যখন সিংহের মতো তিনি পদাচারণ করছেন, দক্ষিণেশ্বরের মন্দিরের, নাট মন্দিরের আশেপাশে হালকা আলোর মধ্যে তাকে দেখা যাচ্ছে। গান তার ভালো লেগেছে। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, আজ কি আর গান হবে? একটু ভেবে শ্রীরামকৃষ্ণদেব বললেন, না না, আজ আর গান নয়, তবে তুমি এসো বাগবাজারে বলরাম বসুর বাড়ি বোসপাড়াতে, সেখানে গান হবে, সেখানে এসো। তুমি কি জানো বলরাম বসুর বাড়ি? বলল, না, আমি খুঁজে নেব বোসপাড়াতে। এই পর্যন্ত হয়ে গেল। কিছুটা এগিয়ে গেলেন, সদর দুয়ার মন্দিরের গেট বেরিয়ে যাওয়ার পথে হঠাৎ মনে পড়ল, বড় লোকের বাড়ি, হয়তো গিয়ে আমাকে হয়তো ফিরে আসতে হতে পারে, আমাকে সেইভাবে সম্মান নাও দিতে পারে। ফিরে এলেন, ঠাকুরকে আবার এসে দেখছেন একা একাই সিংহের মতো কিভাবে পশুরাজের মতো এদিক ওদিক করছেন। তার খোলা রূপটি দেখলেন, দেখে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, নাই ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন যে আবার ফিরে এলে যে? তখন বললেন, থাক, এখানেই এসে গান শুনবো, ওখানে আর যাওয়ার প্রয়োজন নেই, বড় লোকের বাড়ি, কে কিভাবে নেবে। ঠাকুর দেবতার সন্ধান সেদিনে তাকে দিয়ে বললেন, না না, নিজের দিকে তাকিয়ে বলবেন, এর কথা বলবে, বলবে আমি ওনার কাছে যাব, আমার নাম করবে তুমি, বলবে আমি ওনার সাথে দেখা করব, ওনার কাছে যাব, উনি আমায় আসতে বলেছেন, তোমায় তারা তো আমার কাছে পৌঁছে দেবে। আসলে সেদিনের অবস্থান বুঝে তিনি যা দেখলেন, মাস্টারমশাই 11ই মার্চ যখন পৌঁছালেন 1882 খ্রিস্টাব্দে, তখন গিয়ে দেখলেন সেখানে যা ঘটনা ঘটছে, বাড়ির যে কর্তা তাকে চেনাই যাচ্ছে না। সবাই ভক্তরা সঙ্গ করছেন শ্রীরামকৃষ্ণদেব, গান হচ্ছে, আলোচনা হচ্ছে, শেষে একসাথে বারান্দায় পাত পেড়ে সকলকে ভক্তদের খাওয়ানো হচ্ছে। আর দূরে দাড়ি, মাথায় পাগড়ি, খালি গায়ে একটি উত্তরীয় জড়ানো ভক্তরূপী ভগবান
দেবতা দূরে, তার নিরহংকার দীনহীন জীবনটা দূর থেকে দেখছেন ভক্তদের সেবা। মাস্টারমশাই ভাবলেন, এই মানুষ না হলে কি এই রকম দেবতার চরণতলে মিলনের সুযোগ ঘটে? আসলে বলরাম বসু সম্পর্কে মাস্টারমশাইয়ের উক্তিটি সেদিন আরও ভালো ছিল, সুন্দর। ধন্য বলরাম, তোমারই আলোয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র। আসলে আমরা দেখব শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে সীমদর্শনের যে 16টি খণ্ড রয়েছে, যার চতুর্দশ খণ্ডে একটি সুন্দর জায়গায় বর্ণনা রয়েছে। অবতার যখন আসেন, এসে লুপ্ত তীর্থ উদ্ধার করে, গুপ্ত তীর্থকে জাগ্রত করে, আবার নতুন তীর্থ তৈরি করেন। তাই এই বাড়ি তথা এই মন্দির আজ মহাতীর্থে পরিণত হয়েছে ঠাকুরের পদার্পণে। আমরা এবার এই যে বলরাম বসু, এই বাড়ি, তাদেরকে আমি একটা মিলনের প্রয়াসী হব বলেছিলাম। এই বলরাম বসুর পরিবারের ইতিহাস একটু যাওয়া দরকার। বলরাম বসুর বাবা রাধামোহন বসু, তাদের কালাবাবুর কুঞ্জ ছিল। তার দাদু গুরুপ্রসাদ বসু, তিনি ওটি তৈরি করেছিলেন। জমিদার মানুষ, প্রচুর অর্থশীল মানুষ। তাদের জমিদারি ছিল কোঠারে এবং ভদ্রকে। ওই বাড়ির যদি আরেকটু পেছনের দিকে যায়, দাদু যার কথা বললাম, এই দাদুর বাবা তিনি ছিলেন কৃষ্ণরাম বসু। কৃষ্ণরাম বসু তখনকার দিনে শ্যামবাজার অঞ্চলের বাড়ি করে বেশ অর্থশীল, প্রচুর অর্থ দেওয়ানি লাভ করেছেন ইংরেজদের কাছ থেকে। মাহেশের রথ প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে বিভিন্ন রাস্তা, 1 লক্ষ টাকা গরিবদের সেবার জন্য ব্যয় করেছেন সেই কৃষ্ণরাম বসু। তিনি কলকাতায় বাড়ি করেছিলেন। বাড়ি শুধু করেননি শ্যামবাজার অঞ্চলে, তার নামে, কৃষ্ণরাম বসুর নামে একটা রাস্তাও রয়েছে শ্যামবাজার অঞ্চলে। তাদের বাড়িতে আমরা দেখব যে পারিবারিক ওই গুরুপ্রসাদ বাবু পরবর্তীকালে, অর্থাৎ বলরাম বসুর দাদু, ওখানে রাধেশ্যামের একটি মন্দির তৈরি করেন। নিত্য পুজো হতো সেখানে। ওই শ্যামের নামেই নাকি শ্যামবাজার। যদিও অন্য তথ্য আমাদের কাছে আসে শ্যামবাজার নামটা কোত্থেকে এসেছে, আমি তাকে সেখানে পরে আসছি। এই কৃষ্ণরাম বসুর বাবা দয়ারাম বসু, অর্থাৎ দাদুর দাদু বলরাম বসুর, এই দয়ারাম বসু তাদের অরিজিনাল কিন্তু আমাদের এই পশ্চিম বাংলার হুগলির তড়া অঞ্চল, আটপুরের কাছে। এই আটপুরটা আপনাদের আরও স্মরণযোগ্য এই কারণে থাকবে, ওইখানেই বলরাম বসুর বিবাহ হয়, যে বাড়িতে আপনারা জানেন কৃষ্ণভাবিনীর সাথে, মাতঙ্গিনী দেবীর কন্যা। কৃষ্ণভাবিনীর 3 পুত্র ছিল, তুলসীরাম, বাবুরাম, শান্তিরাম। ওই বাবুরাম পরবর্তীকালে যিনি প্রেমানন্দ, তিনি, এরা সকলেই শ্রীরামকৃষ্ণদেবের আশ্রিত বলতে পারেন। এই বাবুরাম পরবর্তীকালে সন্ন্যাসী হয়। শুধু সন্ন্যাসী হয় নয়, এই পরিবারটি এমনভাবে আষ্টেপৃষ্ঠে যুক্ত ছিল। কৃষ্ণভাবিনীকে শ্রীরামকৃষ্ণদেব বলতেন শ্রীময়ী, অর্থাৎ শিরাধিকার অষ্টসখীর এক সখী। যেমনভাবে বলরাম বসুকে তিনি উল্লেখ করেছেন চৈতন্যদেবের দলে রয়েছেন, ঠিক সেইভাবে যেটি বলছিলাম আগে, কৃষ্ণরাম বসুর কথা বলছিলাম, শ্যামবাজার অঞ্চলে তিনি বাড়ি করেছেন। গুরুপ্রসাদ সেখানে রাধেশ্যাম মন্দির করেছেন। অন্য সূত্র অনুযায়ী দেখব শ্যামাচরণ মুখোপাধ্যায় বলে একজন বিখ্যাত জমিদার, তার নামে শ্যামবাজারটি হয়েছে বলা হয়। আরেকটি তথ্য রয়েছে, শোভারাম বসাক, তার বাড়িতে শ্যাম রায় বলে দেবতার পুজো হতো, সেখানেও শ্যামার নাম রয়েছে। সেই শ্যামকে রেখে অনেকেই শ্যামবাজারের নামটির কথা বলা হয়। কিন্তু আমাদের চিন্তা, আমাদের ভাবনা আসলে ওই রাধেশ্যামের মন্দির, ওই শ্যামকে সামনে রেখেই পরবর্তীকালে এই শ্যাম বা রাধেশ্যাম চলে যায় কটকের কাছে ভদ্রকে।
যেখানে রামকৃষ্ণ মিশন একটি সেন্টার তৈরি হয়েছে। এ বাড়ির সকলে, বিশেষ করে এই যে বলরাম মন্দিরের কথা বলছি, এই বাড়িটির আগের ঠিকানা ছিল 57 নম্বর রামকান্ত বোস স্ট্রিট। এ বাড়িটি বলরাম বসুর বাবারা 3 ভাই ছিলেন, বিন্দু মাধব, তারপরে বেনি মাধব, আর এর বাবা রাধা মাধব। এই 3 ভাইয়ের মধ্যে বাকি 2 ভাইয়ের কোনো সন্তান ছিল না। বিন্দু মাধবের ছেলেরা 3টি ছেলে ছিল, তার সকলে নিঃসন্তান ছিল। তার পরিবারের পরবর্তী অংশে নিমাই চাঁদ, হরিবল্লভ এবং অচ্যুতানন্দ ওই বিন্দু মাধবের সন্তান। এই হরিবল্লভবাবু তৎকালীন দিনে কটকের বিখ্যাত অ্যাডভোকেট ছিলেন, শুধু নয় সরকারি পিপি যাকে বলে, পাবলিক প্রসিকিউটর ছিলেন। তাই তার প্রচুর অর্থ ছিল। তিনি কলকাতাতে আসা যাওয়া করতেন। শ্যামবাজারে যে কথা বলছিলাম, এই পরিবারের যে বাড়ি, সেই বাড়িতে গুরুপ্রসাদ বাবু সহ তাদের পরিবারের, যৌথ পরিবারের একটা দৃষ্টান্ত ছিল। তারা ওখানে আসা যাওয়া করতেন। গিরিশ ঘোষের সাথে এই হরিবল্লভবাবুর খুব সখ্যতা ছিল। তিনি ওই বাগবাজার অঞ্চলে বাড়িটার সন্ধান পায়, যে বাড়িটা তৈরি হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। এই বাড়িটা তার 100 বছর পরে ওই যারা বাড়িটা তৈরি করেছিল বা বাড়িটার স্বত্বাধিকারী ছিল, তার নাম গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ নয়, গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার 3 ছেলে ছিল। 3 ছেলের মধ্যে কিরণচন্দ্র, দেবেন্দ্রচন্দ্র এবং নগেন্দ্রচন্দ্র 3 ভাই। তারা নাট্য জগতেরও মানুষ। তারাও ওই বলরাম বসুর যে বাড়ি, যেটি সেই হলঘরে যেখানে আমরা এখন প্রার্থনা করি বা পয়লা মের উৎসব পালন করি, সেই হলঘরে ওখানে নাটকের রিহার্সাল হতো। হরিবল্লভবাবু এই বাড়িটি কিনেন তখনকার দিনে, কিন্তু বাড়িটি যদি হরিবল্লভবাবু না কিনতেন, ইনিই হচ্ছেন চাবিকাঠি আমাদের রামকৃষ্ণ ভাব সাম্রাজ্যের। যদি এই বাড়িটিকে আমরা শ্রীরামকৃষ্ণ বিশ্বব্যাপী যে ভাব সাম্রাজ্য, সেই ভাব সাম্রাজ্যের যে ভাব গঙ্গা শ্রীরামকৃষ্ণ রূপী, সেই ভাব গঙ্গার গোমুখী উৎসস্থলটি কিন্তু এই বলরাম ভবন তথা রামকৃষ্ণ ভাব প্রবাহের আঁতুড় ঘর বললেও অত্যুক্তি হবে না। যদি হরিবল্লভবাবু এই বাড়িটি না কিনতেন, আর বাড়ি কেনার পরে ভুবনমোহিনী দেবী, বলরাম বসুর 2 কন্যা ছিল, কৃষ্ণময়ী আর ভুবনমোহিনী, 1 পুত্র রামকৃষ্ণ বসু। এই সংসারের মধ্যে ভুবনমোহিনীর বিবাহ উপলক্ষে তিনি কলকাতায় আসেন। কলকাতায় আসার পরে তার যে ঊর্ধ্বমুখী চিন্তা, 11 বছর ব্যাপী তিনি পুরীতে সাধনা করেছেন। তাকে যখন নিয়ে এসে কন্যার বিবাহ উপলক্ষে দেখা যায়, সবাই ভাবতে থাকে পরিবারের মানুষেরা এ বেশি দিন বোধহয় সংসারে থাকবে না। তাদের জমিদারির অর্থ থেকে মাত্র 200 টাকা নিমাই বাবু হরিবল্লভবাবুর ভাইয়ের কাছ থেকে 500 হারা পেতেন, তাতে তার সংসার চলতো। তিনি অন্যদিকে কিছু তাকাতেন না। আর তার বাবা, বলরাম বসুর বাবা রাধামোহন বাবু, তিনি বসে রয়েছেন তাদের বিখ্যাত ওই গুরুপ্রসাদ বাবু একটা বিখ্যাত বাড়ি, জমিদারির একটা নিদর্শন তৈরি করেছেন বৃন্দাবনের কালাবাবুর কুঞ্জ। সেখানে পরবর্তীকালে মা থেকে আরম্ভ করে রামকৃষ্ণ সাম্রাজ্যের সমস্ত পার্ষদরা গিয়ে সেখানে সাধনা করেছেন। সেই ইতিহাস আপনাদের সকলের জানা। সেই বলরাম বসুকে জোর করে হরিবল্লভবাবু সংসারে আবদ্ধ করবেন। তাকে বললেন, আমাদের তো কোনো সন্তান নেই, তোর একটা সন্তান রয়েছে। এই বাড়িটাতে কলকাতা থেকে তুই যদি থাকিস, বাড়িটাও সংরক্ষণ হয়, তুইও সংসার জীবনে, আমাদের শ্যামবাজারে বাড়ি রয়েছে, ফলে যোগসূত্রটা থাকে, তুই পুরীতে পড়ে রয়েছিস, আমাদের সেটা ভালো লাগে না। বলরাম বসু এদিকে বারবার সুলভ সমাচার, কেশব সেনের পত্রিকা, ইন্ডিয়ান মিরার পত্রিকা থেকে ওই রামদয়াল চক্র ভট্টাচার্য মহাশয়ের পাঠানো তথ্য অনুযায়ী শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং পরবর্তীকালে 1881 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের দুয়ারে পৌঁছে যান, যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম। আমরা এইবার চলে আসব, এই বলরাম বসুর সাথে শ্রীরামকৃষ্ণদেবের ইন্টারাকশন হয়ে গেল প্রথম দিন 1881। তার আগেই তিনি কলকাতাতে এসেছেন নিশ্চয়ই, না হলে 1 জানুয়ারি 1881 কেন তিনি ওইখানে যাবেন। কিন্তু বলরাম বসুর জন্ম তারিখটা কিন্তু এখনও বলা হয়নি। বলরাম বসু জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর থেকে 6 বছর পরে 1882
42 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর 21শে অঘ্রাণ 1249 খ্রিস্টাব্দ বাংলার বঙ্গাব্দ। এই বলরাম বসু ওই বাড়িতে আসার পর থেকেই প্রথম দিনে যখন গেলেন 1 জানুয়ারি, যখন ঠাকুর তাকে বললেন সমস্ত সমস্যার সমাধান কিভাবে হবে, তার যে প্রয়োজনীয়তা সেগুলি যখন জানিয়ে দিলেন, তাকে কিভাবে সাধনা করলে, কিভাবে ঈশ্বরকে জানলে তাকে পাওয়া যাবে, সেসব সন্ধান যখন পেয়ে গেলেন, তার পরের দিনে তার মনটা আর বাঁধল না। ভোরবেলা আবার ছুটলেন পায়ে হেঁটে, গাড়ি ঘোড়া তখন না পেয়েই তিনি ছুটেছিলেন দক্ষিণেশ্বরে যেতে। সেদিনে ঠাকুর তাকে আরও দুটো গূঢ় কথা বললেন। তুমি এসেছো, তুমি কি জানো মা আমায় জানিয়ে দিয়েছেন তোমার কাছে এখানকার অনেক কিছু রাখা রয়েছে, মাঝে মধ্যে পাঠিয়ে দিও। তুমি হচ্ছ আমার রসদদার। শম্ভু মল্লিক, বলরাম বসু, মথুর মোহন বিশ্বাস, এই তিনজন তার মূল রসদদার ছিল, আপনারা জানেন। এইবার আমরা দেখব কিভাবে শ্রীরামকৃষ্ণদেবের সাথে তার ইন্টারাকশান, মাঝে মধ্যেই আসা যাওয়া চলছে, যাতায়াত করছেন। কিন্তু যেহেতু কথামৃতকার 26শে ফেব্রুয়ারি থেকে শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য পান 1882 খ্রিস্টাব্দে, তার লিপিবদ্ধতার মধ্যে ফেব্রুয়ারি মাসে 1882 পর থেকেই তার সংবাদ পাবো। কিন্তু লীলা প্রসঙ্গকার অন্য কথা বলছেন। আমরা দেখব ওখানে তথ্য রয়েছে যে শ্রীরামকৃষ্ণদেব ওখানে বারবার আসা যাওয়া করেছেন। 11ই মার্চের কথা বলছিলাম 1882 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দের 11ই মার্চ একই দিনে সেখানে আরও ঘটনা অনেক কিছু ঘটে। মাঝে মধ্যেই শ্রীরামকৃষ্ণ ওই বাড়িতে আসছেন, শতাধিক বার এসেছেন। কথামৃতে 108 বার রয়েছে শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় যখন এসেছেন। এটা তার শুধু বৈঠকখানা নয়, মা কালীর শারদানন্দজির ভাতায় দ্বিতীয় কেল্লা, প্রথম কেল্লা যদি ওই দক্ষিণেশ্বর হয়, দ্বিতীয় কেল্লা এই বলরাম ভবন, আর তার বৈঠকখানা, ভক্তদের সাথে মিলনস্থল। কলকাতায় আসলে তিনি কারো বাড়িতে রাত্রি কাটাতেন না, একমাত্র কাটিয়েছেন আমরা দেখব শ্যামপুকুর বাটি, এবং তারপরে বা তার আগে আমরা দেখেছি রানী রাসমণির বাড়িতে কাটিয়েছেন। কিন্তু কোথাও বাড়িতে অন্য কোথাও তিনি এই দুটি জায়গা ছাড়া কোথাও অন্নগ্রহণ করতেন না। বলরাম বসুর বাড়িতে যেহেতু তাদের কুলদেবতা পুরীতে সাধন ক্ষেত্র তার ছিল, 11 বছর কাটিয়েছেন, জগন্নাথকে নিয়েই তার ওঠা বসা, তাই বলরাম বসু এই বাড়িতে স্থায়ীভাবে আসার পরে একটি কথা মনে রাখতে হবে, ওই বলরাম ভবন বা বলরাম ভবনটি, বলরাম মন্দিরটি বলরাম বসুর নামে কিন্তু কোনোভাবেই কাগজপত্র ছিল না, সব হরিবল্লভ বসুর নামে। এই হরিবল্লভ বসু আবার গিরিশ ঘোষের কাছে আসা যা করতে ঢুকি, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে খুব একটা পছন্দ করতো না। এই অন্দরমহলে শ্রীরামকৃষ্ণদেব যখন ঢুকে পড়তেন, সেটা তুমি একটা সহ্য করতে পারতেন না। বৈষ্ণব পরিবার, শ্রীরামকৃষ্ণদেব শক্তি বা শাক্তের আরাধক, যদিও তিনি সাকার, নিরাকার এবং দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈতের পরাকাষ্ঠা, তবুও কিন্তু হরিবল্লভও বিশ্বাস করতেন না। পরবর্তীকালে গিরিশ ঘোষ, এই বলরাম বসুই তাকে কিন্তু এক ডোরে বেঁধেছিলেন। এটি লাটু মহারাজ তার স্মৃতিকথায় লিখেছেন, বলছেন এই হরিবল্লভবাবু যেদিন বলরাম বসুর বাড়িতে এবং 31শে অক্টোবর 1885 শ্যামপুকুর বাটিতে যখন হরিবল্লভ বসুকে শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে গিরিশ ঘোষের অনুরোধে নিয়ে আসা হয়, বলরাম বসু ভয়ে ভয়ে ছিলেন। তার বাড়ি নয়, যার বাড়ি সে পছন্দ করছে না, ঠাকুরকে বারবার এই বাড়িতে আসা যা করতে হচ্ছে, ভক্তদের টানে, তার নিজের টানে, অন্দরমহলে সবাই তার প্রতি আকৃষ্ট। সেখানে কি করে হরিবল্লভবাবুকে একটু মজিয়ে দেয়া যায়, ঠাকুর তার ব্যবস্থা করে দিলেন। বলরামের কষ্ট দেখে দুজনের মুখোমুখি বসানো হলো, গিরিশ ঘোষ বসিয়ে দিয়েছেন। লাটু মহারাজ তার বর্ণনাতে লিখছেন, দুজনের মধ্যে কি কথা হলো জানি না। শ্রীরামকৃষ্ণদেবকে যতবার তিনি প্রণাম করতে যান, ততবার তিনি সরে সরে যান, তিনি প্রণাম করবেনই। তারপরে যখন দুজনের মধ্যে কি আকার ইঙ্গিতে কথা হলো, দুজনের চোখ দিয়ে জল। লাটু মহারাজ বললেন, আমি বারবার তাকে জিজ্ঞাসা করেছি, কোঠারে পর্যন্ত গিয়ে জিজ্ঞাসা করেছি কি কথা হলো, একটি কথা হরিবল্লভবাবু বললেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তার দেবসত্তার সাথে তার শুভ দৃষ্টি হয়ে গেছিল। সেই শুভ দৃষ্টির ফলে হরিবল্লভবাবু আর পরে একটি বাক্যও ব্যয় করেনি শ্রীরামকৃষ্ণদেবের বিরুদ্ধে। আমরা পরে এইবার আসব বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের তার সান্নিধ্য এবং তার সাথে সাথে
শ্রীরাম ও কৃষ্ণ তার পার্শ্বদের আসা যাওয়া এবং ওইখানকার গুরুত্ব। প্রথমেই যেটি বলতে হয়, প্রভু মহারাজের একটি কথা দিয়ে এই বলরাম ভবনে প্রবেশ করলে বোধহয় ভালো হয়। প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দ একটি অসাধারণ কথা বলছেন। তিনি বলছেন এই বাড়িটার প্রতিটা ইঁট, এই বাড়িটার দেয়ালগুলো যদি কথা বলতে পারত, এ বাড়ির যে কত ইতিহাস রহস্য লুকিয়ে রয়েছে, তাহলে আমরা যখন এই বাড়িতে প্রবেশ করব, এই গম্ভীর ভাব সাম্রাজ্যের অনেক তথ্য জানতে পারতাম যদি এর দেয়ালগুলো ইঁটগুলো কথা বলতে পারত। আমরা দেখব এই ঘটনাবলীর মধ্যে যেসব জিনিসগুলি প্রতিনিয়ত ঘটেছে। বলরাম বসুর হঠাৎ একদিন মনে হলো যে বাড়িতে বসে বসে ভাবছেন, আমরা জব করি, ধ্যান করি, কি দেখি হঠাৎ মশা কামড়াচ্ছে, কোনো পিঁমড়ে এসে পায়ে কামড়ে দিচ্ছে, কোনো কীট পতঙ্গ এসে আমাদেরকে আঘাত করছে, মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করা উচিত? মনে মনে ভাবছেন। আমি কি শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে এর প্রতিকার চাইব, যে ওই প্রাণীগুলিকে কি মেরে দেওয়া উচিত? পিপিলিকা বা মশা যারা আমাকে জপের সময় সাধনার সময় বিরক্তি করছে, তাদেরকে কি আমার আঘাত করা উচিত? তারাও তো এক একটা প্রাণ, সেটা কি আমার উচিত হবে? এই প্রশ্ন মনে মনে ভাবতে ভাবতে তিনি পৌঁছে গেলেন বলরাম বসু দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পৌঁছে এই প্রশ্নটাই করবেন, এই প্রশ্নের উত্তরের জন্যই যাওয়া। তার সাধন জীবনে একটা আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তার এই সব বাধাগুলি কাটিয়ে উঠতে হবে। তাই তিনি ছুটে এসেছেন দক্ষিণেশ্বরে। কি দেখলেন? ঠাকুর সমাধান যেন করে রেখেছিলেন। এসে দেখছেন ঠাকুরকে খুঁজে পাচ্ছেন, ঠাকুরের ওই খাটের মধ্যে নেই। ঠাকুরের দুটি খাট ছিল, একটি শয়নের জন্য আর একটি ছোট খাট বসার জন্য, গল্প বা তার ভক্ত সঙ্গ করার জন্য। তিনি দেখছেন দুটি খাটের মধ্যে কোথাও নেই। হঠাৎ দেখছেন খাটের নিচে শ্রীরামকৃষ্ণ এদিক ওদিক কী করছেন আর কি চটাস চটাস করে মারছেন। তারপরে বলরাম বসুকে দেখে বলছে, ও তুমি এসেছো? আর বলো না, সারা রাত ঘুমোতে দেয় না, ছারপোকাগুলো কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে, তাই ওগুলোকে টিপে মেরে দিচ্ছি। প্রশ্ন আর করতে হলো না বলরাম বসুকে। যারা অনুভব করতে পারে, যারা সাধনের ব্যাঘাত ঘটায়, তাদেরকে সমূলে নিপাটিত করে দেয়াই প্রয়োজন। প্রশ্ন আর করতে হলো না। একের পর এক প্রশ্ন শুধু নয়। বলরাম বসুর বাড়িতে একদিন এসেছেন তুরিয়ানন্দজি, একটি সুন্দর স্মৃতিকথায় বলছেন, এক থালা মিষ্টান্ন সাজিয়ে এনেছেন, অনেক ভক্তরা রয়েছেন। একটি নির্দিষ্ট মিষ্টিকে তিনি চিহ্নিত করেছেন এটা ঠাকুরের জন্যই। তিনি যখন থালাটি নিয়ে আসলেন, শ্রীরামকৃষ্ণদেব প্রথমে ওই মিষ্টিটি তুললেন। তুরিয়ানন্দজি বলছেন, বলরাম বসুকে দেখে শ্রীরামকৃষ্ণদেব হাসলেন যে তুমি যেটি ভেবে এসেছো আমি সেটিই নেব, কারণ আমি তোমার মনের কথা জানি, আর কেউ জানুক আর নাই জানুক, তুমি আমার জন্য যেটি নির্দিষ্ট করছো সেটি আমার জন্যই। আমরা দেখব দুইবার রথযাত্রার কথামৃতে রয়েছে, যদিও লীলা প্রসঙ্গার এটিকে ভেঙে দিয়েছেন। লীলা প্রসঙ্গাকে বলছেন 1881 খ্রিস্টাব্দের পর থেকে শ্রীরামকৃষ্ণদেবের তার সান্নিধ্য পাওয়ার পর থেকে প্রতি বছরই ওই বাড়িতে রথের সময় এবং উল্টো রথের সময় শ্রীরামকৃষ্ণদেবকে আমন্ত্রণ জানিয়ে আনা হতো এবং রথযাত্রা উৎসব এবং পুনর্যাত্রা পালন করা হতো। কিন্তু কথামৃতকার বলছেন প্রথম 1884 খ্রিস্টাব্দ অ্যাকর্ডিং টু কথামৃত 3রা জুলাই পুনর্যাত্রার দিনে প্রথম শ্রীরামকৃষ্ণদেব ওই বাড়িতে আসেন। সেখানে অনেক গান হয়, বলরাম বসু নিচে দাঁড়িয়ে রয়েছেন পুনর্যাত্রায়, সকলকে প্রসাদ দেয়া হয়, তার অনেক ইতিহাস রয়েছে। আর 1885 খ্রিস্টাব্দে রথযাত্রা ঘটেছিল 14ই জুলাই। 14ই জুলাই 13 তারিখে তিনি এসেছেন, 14 তারিখে ছিলেন, তার পরের দিনে তিনি ওখান থেকে ফিরে গেছেন। এই দুটি দিনের বর্ণনা কথামৃতে রয়েছে। কথামৃত অনুযায়ী এই দুটো দিনকে সামনে রেখেই কিন্তু রথযাত্রা পালিত হয় বলরাম বসুর বাড়িতে। যে রথটি রয়েছে এখন, সে রথটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে চুরে একাকার হয়ে গেছিল। এই বাড়িটার যদি ইতিহাসে যায়, একটু পেছনের দিকে যদি যাই, দেখব এই বাড়িটা অনেক মামলা মোকদ্দমার পরে
বলরাম বসুর যে পারিবারিক লোকজন তারা কিন্তু এই বাড়িটিকে বলরাম বসুর ছেলে রামকৃষ্ণ বসু যেভাবে রেখেছিলেন, তার স্ত্রী সুশীলা দেবী সেটিকে ট্রাস্ট করে দেন। তার মৃত্যু হয় 21শে সেপ্টেম্বর 1970 খ্রিস্টাব্দে। তারপরে এটিকে, যদিও রামকৃষ্ণ বসু মারা গিয়েছিলেন 14ই মে 1920 খ্রিস্টাব্দ, তার আগে তিনি 10ই মে একটা ডিডস তৈরি করেছিলেন, সেটাকে ট্রাস্ট করা হয় পরে আরও। এগুলি ট্রাস্ট প্রপার্টিতে বলা হয় যে রামকৃষ্ণ সঙ্গে সাধুরা সেখানে আসা যাওয়া করবেন। 1974 খ্রিস্টাব্দে প্রথম রামকৃষ্ণ মিশনের সাধুরা ওইখানে এসে দখল নেওয়ার চেষ্টা করে। তার আগে থেকে যদিও ভূমানন্দ, বরদানন্দ সব নিচের ঘরগুলি থাকতেন, সেগুলোর ইতিহাস রয়েছে। দয়ানন্দ এবং ধ্যানেশানন্দজি অনেকেই থেকেছেন, কিন্তু পাকাপাকিভাবে রামকৃষ্ণ মিশনের এই ট্রাস্ট গঠিত হওয়ার পরে যাদের দায়িত্ব প্রথম হয় তিনি হচ্ছেন সচ্চিদানন্দজি। তিনি ওখানে চিৎসুখানন্দজি প্রথম ম্যানেজার দায়িত্ব পান এপ্রিল মাস 1974 খ্রিস্টাব্দে। তার মধ্যে মামলা মোকদ্দমা চলে এবং ওই যে বলছিলাম বলরাম বসুর দুই কন্যা ছিল, ভুবনমোহিনী দেবী এবং দ্বিতীয় হচ্ছে কৃষ্ণময়ী। কৃষ্ণময়ীর সন্তান হচ্ছেন অকুণ্ঠানন্দজি, শম্ভু মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের আইন বিভাগটা অনেক দেখাশোনা করতেন। তিনি উঠে পুড়ে লেগে এইখানে সমস্ত আইনি জটিলতা কাটিয়েছিলেন। তাই 1974 খ্রিস্টাব্দ থেকে 76 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখব ওই চিৎসুখানন্দজি দায়িত্ব পালন করেছেন। তারপর এসেছেন পুরুষানন্দজি। পুরুষানন্দজির সময় দুলাল মহারাজ, আমি তাকে দেখার সৌভাগ্য হয়েছিল। দুলাল মহারাজের সময় 1976 খ্রিস্টাব্দ থেকে তিনি ছিলেন ওই 82 খ্রিস্টাব্দ পর্যন্ত 6 বছর ছিলেন। তার মধ্যে 1979 খ্রিস্টাব্দে এই যে বর্তমানে বলরাম মন্দিরের পাথরের ঠাকুর ঘর দেখছেন, ছবিগুলি সাজিয়ে পুজোর ব্যবস্থা তখনই হয় প্রথম শুরু। ওই সময় 1982 খ্রিস্টাব্দের 1 জুন স্বামী স্বতন্ত্রানন্দজি দায়িত্ব পান। অজিত মহারাজ, তার শরীর চলে গেছে অনেকদিন আগে, আপনারা জানেন। আটপুরের দায়িত্ব পেয়েছিলেন তিনি, কাঁকুরগাছিতে ছিলেন, বেলুর মঠে থেকেছেন। স্বতন্ত্রানন্দজির সময় কথামৃত অনুযায়ী 1882 থেকে 1982 খ্রিস্টাব্দ পর্যন্ত শতবর্ষ উদযাপনের সময়, মায়ের তিথি পুজোর সময় 1882 খ্রিস্টাব্দে প্রথম ষোড়শোপচারে পুজো শুরু হয় এবং তার সাথে সাথে দৈনন্দিন পুজোটা শুরু হয়। তার আগে কিন্তু দৈনন্দিন পুজো হতো না, ঠাকুরকে ধূপ টুপ দিয়ে দেখানো হতো, কারণ ওই রুমেতে রামকৃষ্ণ বসুর শরীর যায়। তারপরে তার ভাইপো, বলরাম বসুর ভাইপো নিত্যানন্দজি সাধু প্রসাদের পুত্র ছিলেন, তিনিও ওই রুমে থেকেছেন। তাদের শরীর যাওয়ার পর আগে পর্যন্ত কিছু করা যায়নি, তার পরে পরে ধূপ টুপ দেওয়া হয়, কিন্তু পুজো শুরু হয় খুব বেশি দিন আগে নয়। 1982 খ্রিস্টাব্দের মায়ের তিথি পুজোর পর থেকে রেগুলার পুজো সব কিছু হয়। রথযাত্রা কিন্তু চলতে থাকে অনেক আগে থেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই রথটা ভাঙাচুরা অবস্থায় এবং রথের যে দেবতা ছিল, দেখবেন এখনও বলরাম মন্দিরে যে জগন্নাথের ঘরটি রয়েছে সেইখানে এখনও তার ছবিটি রিফ্লেক্টার রয়েছে, সেটি কোঠারে স্থানান্তরিত হয়। কিন্তু রথটা মূল পাটাতন, দুটো চাকা আর ঘোড়া দুটো এখনও রয়েছে অ্যাজ ইট ইজ। সেটাকে নিয়ে নতুন করে রথ বানিয়ে আবার 60-এর দশকের পর থেকে রথ টানা শুরু হয়। সেটি এখনও আমাদের কাছে সমান প্রাসঙ্গিক হয়ে রয়েছে। আমরা দেখব, এর পরে চলে যাব এই বাড়িতে যারা যারা আসতেন। শুধু শ্রীরামকৃষ্ণদেব তো আসা যা করতেন, রথযাত্রার পরেও অনেকবার এসেছেন, ওখানে অনেক অনেক ঘটনা ঘটেছে। ওই হলঘরটাতে বলরাম বসু নিজে মশারিগুলিকে সব সাজিয়ে সাজিয়ে রাখতেন, ঠাকুরের পার্ষদরা আসা যাওয়া করতেন। শুধু আসা যাওয়া নয়, সেখানে লম্বা হয়ে শুয়ে পড়তেন সব। একদিন দুপুরবেলা শুয়ে রয়েছেন পূর্ব দিকের প্রথমের দিকে শুয়ে রয়েছেন কে? স্বামীজি। তার একটু দূরে ঠাকুরও দিবানিদ্রার জন্য একটু শুয়ে রয়েছেন। হঠাৎ তিনি হামাগুড়ি দিতে দিতে নরেনকে এসে টাচ করেছেন। টাচ করতেই ওই ঘুমের ঘোর ভেঙে যাওয়ার সাথে সাথেই এমন একটা তীব্র আকর্ষণ এবং একটা আধ্যাত্মিক শক্তি অনুভব করেন স্বামীজি। হঠাৎ বলে উঠলেন, লো দি মান এন্টায়ার ইন্টু মি। ওই বুড়ো লোকটা আমার মধ্যে এসে প্রবেশ করে যাচ্ছে। এই কথাটা তিনি বলছেন। ঠাকুর বলছেন, ভেবেছিস কিড়মিড় করে কি ইংরেজি বলছি আমি বুঝতে পারিনি? বলছিস ওই বুড়ো লোকটা আমার মধ্যে ঢুকে পড়ছে।
ওই ঘরেরই সেটা ঘটনা। ওই ঘরেতে আরও অনেক যেসব ঘটনাগুলো ঘটে ওই হলঘরে, আপনারা জানেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ওই হলঘরে 1 মে 1897 খ্রিস্টাব্দ। নিবেদিতা স্কুলের প্রথম মিটিং 12 নভেম্বর 1898 খ্রিস্টাব্দে ওই বাড়িতে হয়। বিবেকানন্দ সোসাইটির প্রথম মিটিং 23 আগস্ট অ্যালবার্ট হল, যেটা কফি হাউস বর্তমানে, সেখানে অনাদিবাবু এবং যোগেন্দ্রবাবু দুজনে মিলে নিবেদিতাকে সামনে রেখে যে বিবেকানন্দ সোসাইটি তৈরি করেন, তার প্রথম মিটিংটি হয় শারদানন্দজির নেতৃত্বে 30 জনকে নিয়ে ওই বলরাম বসুর বাড়িতে। এই সেবা কাজ মহুলা গ্রামে সারগাছিতে অখণ্ডানন্দজি যে সেবা কাজ শুরু হয় 15 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 15 দিনের মধ্যে প্রথম মিটিং, ওইখান থেকেই সমস্ত সেবা কার্যের পরিচালনা শুরু করা হয়। এরপরে আমরা দেখব মা ওই বাড়িতে আসা নয়, ঠাকুরের শরীর যাওয়ার পরে ঠাকুরের যে অস্থি কলস 16 আগস্ট 1886 খ্রিস্টাব্দে কাশীপুরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে যায়। তারপরে যেহেতু ওই মাসটা পুরো ঘর ভাড়া নিয়ে থাকা ছিল, তাই আগস্ট মাসটা থেকেই সবাই আসবেন ঠিক করেছেন। রোজ অস্থি কলসটিকে পুজো হতো, কিন্তু রামদত্তর ইচ্ছে তার নিজের জায়গায়, স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল গঙ্গার একটি নির্দিষ্ট তীরে সমাহিত করে আমরা তাকে নিয়ে স্মরণ মরণ করব, ঠাকুরের ইচ্ছেতে সেটি সংগঠিত হবে। কিন্তু রামদত্ত বললেন আমার জায়গা কিনে আছে, আমার বাগান বাড়ি কাঁকুরগাছিতে, ওখানে সমাহিত করব। অনেকের ইচ্ছে নেই। স্বামী নিরঞ্জনানন্দজি, শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি, তারা রাতের অন্ধকারে 21 আগস্ট 23 আগস্টে বসে জন্মাষ্টমী পড়েছিল, সেই রামদত্ত সেদিনে সকালে মিছিল করে নিয়ে তার বাড়ি থেকে বিবেকানন্দ রোডের সামনে থেকে তাকে নিয়ে কীর্তন সহকারে গিয়ে সুপ্রতিষ্ঠিত করবেন, পরিকল্পনা হয়ে রয়েছে। নিরঞ্জনানন্দজি এবং শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি রাতের অন্ধকারে 21 তারিখে যদি ওই অস্থি কলস থেকে ভালো ভালো অস্থির টুকরোগুলোকে নিয়ে আলাদা পাত্রে করে নিয়ে বলরাম বসুর বাড়িতে স্থানান্তরিত না করতেন, তাহলে আমরা আত্মারামের কৌটাকে আজকে দর্শন করতে বা পুজোর আসনে পেতাম না। এটা কিন্তু 2 মাসব্যাপী পুজো হয়েছিল ওই বলরাম বসুর ঠাকুর ঘরে, অর্থাৎ ওই জগন্নাথের ঘরে। আমি বলছিলাম ওই জগন্নাথের ঘরে পুজো হয়, জগন্নাথের শুদ্ধ অন্ন খেয়ে ঠাকুর তৃপ্ত থাকতেন, বলতেন বলরামের শুদ্ধ অন্ন। আজও বলরাম বসুর বাড়িতে সবাই ওই অন্নের জন্য ছুটে ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে, ওই শুদ্ধ অন্নের জন্য। এই বলরাম বসুর বাড়িতেই যেসব ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে, সেগুলোর যদি প্রত্যেকটি ঘটনা একটি একটি করে বলতে চায়, 3 জন মহাপুরুষের শরীর ওখানে যায়। বলরাম বসুর শরীর আমি বলেছি আগেই 1890 খ্রিস্টাব্দের 13 এপ্রিল তথা বাংলার 1 বৈশাখ 1298 বলরাম বসুর শরীর যায়। বলরাম বসুর ওই হলঘরটার একদম পূর্ব দক্ষিণ কর্নারের প্রথম দরজার দিকে বলরাম বসুর শরীর ছিল, সেখানে তার শরীরটি যায়। সেখান থেকে আরও 2টি দরজা আগে দেখব স্বামী ব্রহ্মানন্দজির শরীর গিয়েছিল, সেটা যদিও 1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল। তার আগে প্রেমানন্দজির শরীর যায় বলরাম মন্দিরের হলঘরে প্রবেশ করার প্রথম থেকে 3য় দরজার সামনে। বাবুরাম মহারাজের শরীর যায় 30 জুলাই 1918 খ্রিস্টাব্দে। এক মহাতীর্থ রচিত হয়ে গেছে ওই বাড়িতে, একের পর এক শুধু ওদের শরীরগুলো যাওয়া নয়, ব্রহ্মানন্দজির যখন শরীর যায় অসাধারণ একটি কথা বর্ণনা দিয়েছেন মাস্টারমশাই শ্রীমদ দর্শনের মধ্যে। সেখানে লেখা হচ্ছে, তিনি বলছেন অনেক দিন ধরেই ব্রহ্মানন্দজির শরীরটি খারাপ, অনেকেই দেখতে আসছেন। মাস্টারমশাই তার আগে 2 দিন আগে জিজ্ঞাসা করে গেছেন কেমন আছেন, আবার সেদিন এসে জিজ্ঞাসা করছেন কেমন আছেন। মুখময় হাস্য একটি চরিত্র। কষ্ট হচ্ছে, শরীরটা চলে যাবে অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো। মাস্টারমশাই তার দিকে তাকিয়ে রয়েছেন, সেও একদৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছেন। সব কাজ চলছে তো, মাস্টারমশাইকে বলছেন। মাস্টারমশাই কথামৃতের অলরেডি
তখন 4টি খণ্ড প্রকাশিত হয়ে গেছে। 1932 খ্রিস্টাব্দে তার 5ম খণ্ড প্রকাশিত হবে, তার জন্য অপেক্ষামান। ব্রহ্মানন্দজিকে জিজ্ঞাসা করছেন 3-4 বার ধরে, মাস্টারমশাই কেমন লাগছে, কেমন আছেন, শরীর কেমন এখন? তিনি সে প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সদা হাস্যময় ব্রহ্মানন্দজি তাকে বলছেন, জানো ঠাকুর কেন এসেছিলেন? আসলে এই জীবলোক থেকে শিবলোকে পৌঁছাবার জন্য একটা ব্রিজ, সেতু তৈরি করে দিতে এসেছিলেন। আমি এখন সেই সেতুতে অবস্থান করছি, শিবলোকে আমরা যাত্রা করছি। জীবলোক থেকে শিবলোকে যাত্রার জন্যই শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর দিলেন না, প্রশ্নের উত্তর এইভাবে তাকে এগিয়ে দিলেন, শ্রীরামকৃষ্ণদেবের আসার কারণটি বুঝিয়ে দিলেন। আমরা দেখব শ্রীরামকৃষ্ণদেব ওই বাড়িতে জীবনের শেষ 7টা দিন কাটিয়েছিলেন। আপনাদের মনে থাকবে 1885 খ্রিস্টাব্দে তার যখন গলরোগ দেখা দিয়েছে, সেই সময় তিনি দক্ষিণেশ্বর থেকে আসছেন, তার জন্য একটা বাড়ি ঠিক করা হয়েছে। বলরামের বাড়িতে তার চিরস্থায়ী বা চিরদিন শেষ অবস্থা চিকিৎসার জন্য থাকা যাবে কি না সে প্রশ্ন দূরে রেখে ভক্তরা ঠিক করলেন কলকাতায় নিয়ে এসে তার চিকিৎসা করতে হবে। একটা হচ্ছে দক্ষিণেশ্বরে যে রুমটায় তিনি থাকেন, সাথে সাথে আপনারা জানেন প্রথম তিনি 15 বছর কাটিয়েছেন কুঠি বাড়িতে, তার পরের 15 বছর কাটিয়েছেন ওই দক্ষিণেশ্বরে যে বাড়িটি ঠাকুরের জন্য নির্ধারিত, এখন গঙ্গার পশ্চিম দিকে যে রুমটি, সেই রুমেতে তিনি থাকতেন। সাথে সাথে তা থেকে দূরে এনে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে এসে কোথায় নিয়ে যাবে? কলকাতাতে দেখা হয়েছে কুমোরটুলি অঞ্চলে দুর্গা মুখার্জি রোডের একটি বাড়ি, গঙ্গার কাছাকাছি। যেহেতু শ্রীরামকৃষ্ণদেব গঙ্গার ধারে থাকতেন, বাড়িতে উঠা হলো। শ্রীরামকৃষ্ণদেব গলায় গামছা নয়, কাঁধে গামছা, চটচট করে হেঁটে এসেছেন ওদের সাথে। উপরে উঠে গেলেন দরদর করে, গিয়ে দেখছেন সামনে গঙ্গা, কাশীমিত্তি শ্মশান ঘাট। দেখে বললেন, আমার কি গঙ্গা প্রাপ্তির সময় হয়ে গেছে? তোমরা একবারে গঙ্গার ধারে শ্মশানের ধারে আমাকে নিয়ে চলে এলে। সবাই বুঝলেন এটি তার পছন্দ হয়নি। তিনি সেখান থেকে হেঁটে দরদর করে চলে এলেন। বলরাম বসুর ঘরে আমন্ত্রণ নিমন্ত্রণের প্রয়োজন নেই, এ ঘরটি তার নিজস্ব আলয়ের মতো। গেটে ঢুকছেন, গিরিশ ঘোষ পাশে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন, এই বেশ ভালো, এটি নিজের বাড়ির মতো, নিজের ঘরের মতো। সেখান থেকে এটি 26শে সেপ্টেম্বর 1885, 2রা অক্টোবর পর্যন্ত 7 দিন কাটিয়েছেন। তারপরে তিনি এখান থেকে শ্যামপুকুর বাড়িতে চলে গেছিলেন, আপনারা জানেন। সেখানে 70 দিন কাটিয়ে কাশীপুরে গেছেন। এই শ্রীরামকৃষ্ণ স্বামীজির অনেক স্মৃতি ওখানে লুকিয়ে রয়েছে। ওই বাড়িতেই স্বামীজিকে আমরা দেখব, বলরাম বসু খুব স্বামীজিকে ভালোবাসতেন। স্বামীজি তার দাদুর মতো একটা তার বদ অভ্যেস ছিল। স্বামীজি যেখানে সেখানে যখন তখন থু থা করতেন, এটা তার একটা হ্যাবিট ছিল। এটা মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মেজ ভাই, এই স্মৃতিচারণটি করেছেন। বলরাম বসু তাকে এত ভালোবাসতো, তার থেকে অনেক ছোট, প্রায় 20 বছর বয়সের তফাৎ। এই বলরাম বসু বাড়ি রং করেছেন, দেয়াল রং হয়েছে। যখন তখন এই নরেন এসে থুথা করবে, দেয়ালের মধ্যে থুতু ফেলবে, দেয়ালটা অপরিষ্কার হবে। স্বামীজি দেখছেন বলরাম বসু তার পেছনে পেছনে ঘুরছে, কথা বলছে, আলোচনা হচ্ছে। হঠাৎ দেখছে তার হাতে একটা ডাবর, সেটা নিয়ে ঘুরছে। কী ব্যাপার বলরাম, এটা নিয়ে ঘুরছো কেন? বলে, তুমি যে থুতু ফেলবে এতে ফেলো বাবা, দেয়ালটা নোংরা হবে। তখন স্বামীজি বলছেন, কেন, দেয়ালটা তো একটা নতুন রং হয়ে যেত আমি থুতু ফেললে। এইরকমভাবে তার ভালোবাসা ছিল। এবং বলরাম বসুকে মাঝে মধ্যে বলতেন, তখন রাগারাগি হতো, যখন খাওয়া নিয়ে সমস্যা হতো, তখন বলতেন, আপনি তাড়িয়ে দিন, দুঃখ নেই, এই গেট দিয়ে ঢুকলে আপনি যদি তাড়িয়ে দেন, আমি আমার পেছনের দিকের গেট দিয়ে ঢুকে পড়ব। এইরকম স্বামীজির সাথে সখ্যতা ছিল। ওই বাড়িতে ঘটনা বলে শেষ করা যাবে না। স্বামীজি ওই বাড়িতে শান্তিরাম ঘোষ অর্থাৎ বাবুরাম মহারাজের ছোট ভাই এবং তার স্ত্রীকে দীক্ষাদান করেন। আপনারা স্বামীজি যে বাড়িটি, যে রুমটিতে ছিলেন সেটা হয়তো অনেকে জানেন না। যদি বলরাম বসুর বাড়ির পেছনের দিকের অংশে যান, যেটি ঘোষাল পরিবারের জায়গা ছিল এবং বোরোলিন হাউসের পাশে লাগোয়া, নিচের দিকটা বোরোলিন হাউসের ভাড়া ছিল, সেটি 1975 সালের পর থেকে সেটি বলরাম বসুর দখলে আসে এই বাড়িটি। এবং উপরের পাটটি পরবর্তীকালে হরিবল্লভবাবু বানিয়েছিলেন। প্রথম বাড়িটি, জায়গাটি কিন্তু কেনা হয়েছিল, প্রথম দিকটি সামনের দিকটায়। ওই দেখবেন পুরনো বাড়িটা পেছনের বাড়ির সাথে সামনের বাড়ির যোগক্ষেত্র যেখানে রয়েছে সেদিকটা অনেকটা নিচু। ওইখানে সিঁড়ির দিকে গিয়ে যেখানে মায়ের ঘরটি বর্তমানে 1888,
89, 90, 1907 গিরিশ ঘোষের দুর্গাপুজো পরপর মা ওখানে থেকেছেন। বলরাম বসুর শরীর খারাপের সময় থেকেছেন, তার মেয়ের শরীর খারাপ অসুস্থ সময়, কৃষ্ণভাবিনী অসুস্থ সময় বারবার তিনি এসেছেন, এই বাড়িতে এসে থেকেছেন। তাদের যেন সত্যিকারের তিনি অভিভাবক। এই বাড়িতে স্বামীজি ওই মায়ের ঘরে ঢোকার আগের যে রুমটা, সিঁড়ির আগে, ওই রুমটিতে স্বামীজি থাকতেন। ওই রুমে শান্তিনাথ বাবুকে তার স্ত্রীকে দীক্ষা দেন। শুধু তাই নয়, ওখানে একটি অসাধারণ ঘটনা ঘটে। বিজ্ঞানন্দী খুব লাজুক ছিলেন, হরিপ্রসন্ন মহারাজ। তিনি ওই বাড়িতে ঢুকে মা কোথায় আছে প্রণাম করার জন্য স্বামীজি বলছেন, তুই মাকে প্রণাম করেছিস পেছন? তখন বলছেন, না তো। বলে, যা যা, ওই ঘরে মা আছেন তো। স্বামীজির ঘর থেকে মায়ের ঘরের দূরত্ব সামনে। তিনি লক্ষ্য করে দেখছেন সত্যি ও যাচ্ছে কিনা, মাকে প্রণাম করছে কিনা লক্ষ্য করে দেখছেন। দেখতে পাচ্ছেন উনি গেলেন, মায়ের ঘোমটা এক হাত দেওয়া রয়েছে, টুক করে একটা হাত ছুঁয়ে প্রণাম করে বেরিয়ে ব্যাক করছেন। আর নরেন সেটা দেখেছেন। স্বামীজি দেখে বলছেন, ছি, মাকে এইভাবে কেউ প্রণাম করে? প্রথম মাকে এই সাষ্টাঙ্গ প্রণামের নিদর্শনটুকু স্বামীজি বিজ্ঞানন্দজিকে শিখিয়ে দিলেন। আমাদের সর্বকালের এই মাতৃ প্রণামের ধারাটি আজ চলে আসছে। সবাই আমরা সাষ্টাঙ্গ প্রণাম করি মায়ের ঘরে গেলেই। এই মায়ের ঘর, মা যখন খুব কষ্ট, তাদের তীর্থ করিয়েছেন বলরাম বসুর বাড়ির তরফ থেকে, কোঠার থেকে আরম্ভ করে সব জায়গায় তীর্থ করে তাকে ফিরিয়ে নিয়ে এসে যখন জয়রামবাটি কামরপুকুরে চলে গেছেন, মাতঙ্গিনী দেবী কৃষ্ণভাবিনীর মা, তারা 8 ফুট থেকে হঠাৎ খবর যখন পেলেন জয়রামবাটিতে গিয়ে মায়ের খুব কষ্ট, সেখানে ঠাকুর বলতেন তাকে যে ডান হাতটা কখনো চিৎ করবে না, কাউকে জানতে দেবে না তোমার দুঃখ কষ্ট, নিজের জায়গায় শ্বশুরের ভিটেই শাক পুনবে খাবে, কারো কাছে হাত পাতবে না। সেই অবস্থায় ছিলেন। কাপড়কে গিটিয়ে গিটিয়ে পড়ছেন, কি মলিন বেশ তার। ওরা সেই খবর পেয়ে ছুটে গেছেন। কৃষ্ণভাবিনী বলরাম বসুর স্ত্রী এবং মাতঙ্গিনী দেবী তার মা, তারা তাকে জয়রামবাটি কামারপুকুরে তিন করে থেকে মাকে সঙ্গে নিয়ে চলে এসছেন। মায়ের এই দুরবস্থা দেখে অবাক। আজকে মা প্রতিটি জায়গাতে নিত্য নতুন বেনারসি পরে সেজে বসে থাকেন। আমার মনে পড়ে যায় বলরাম বসুর স্ত্রী তাকে ওইভাবে নিয়ে এসে তার ছিন্ন বস্ত্রকে আমাদের ভাষায় বেনারসিতে সাজিয়ে দিয়েছিলেন। আজ যেন তার পরম্পরা চলে আসছে। এইবার আসো শেষের দিকে। সময়টা এত বেইমান, 1 ঘন্টা প্রায় হতে চলল। কোথায় গিয়ে শেষ করব আমি ভাবতে পারছিলাম না, কিন্তু শেষ তো একটা সময় করতেই হবে। যে কথাটা দিয়ে শেষ করব, বলরাম বসু শুরু করেছিলাম, তিনি দেবতা হয়েছেন কি হয়নি বিচার আপনাদের জন্য রেখে যাব ঠিকই। শেষ অধ্যায়ে বলরাম বসুর যখন শরীর যায়, তিনি ওই হলঘরে, যেটি বলছিলাম পূর্ব দিকের দক্ষিণ এবং পূর্ব দিকের প্রথম দরজাটির সামনে শুয়ে রয়েছেন। বাড়ির কাউকে ঘেঁষতে দিচ্ছেন না। স্বামী শিবানন্দজি, নিরঞ্জনানন্দী তার সেবা করছেন এবং বাড়ির কাউকে আসতে দিচ্ছেন না। মহেন্দ্রনাথ দত্ত তিনি একটা তার স্মৃতিচারণ করছেন। তিনি বলছেন, একদিন এসেছেন নিউমোনিয়াতে কষ্ট পাচ্ছেন, যে কোনো মুহূর্তে শরীরটা চলে যাবে বলরাম বসুর, কিন্তু তিনি দেখছেন আমি এসেছি কীরকম ভক্তপ্রবণ। তিনি দেখতে পাচ্ছেন পাশের রুমে তুলসী, তিনি হচ্ছেন ওর বড় শালা, তিনি ডান দিকের ঘরটাতে চা বানাচ্ছে, তার খুব চায়ের নেশা ছিল। আর মহেন্দ্রনাথ দত্ত খুব চা খেতে ভালোবাসতেন। তিনি বলরাম বসুকে দেখতে এসছেন, কেমন আছে জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন, তুমি এসেছো? তার কষ্ট তিনি বলছেন না, তিনি বলছেন, যাও যাও, তুলসী বোধহয় চাটা বানিয়ে ফেলেছে, একটু চাটা খেয়ে এসো আগে। এই রকম মানসিকতা বলরাম বসু, ভক্তপ্রবণ এবং বলরামের শুদ্ধ অন্ন শুধু নয়, শুদ্ধ চাও সেদিনে তুলসীকে তিনি খাইয়ে ছেড়েছিলেন। তিনি যখন খুব অসুস্থ, কৃষ্ণভাবিনী খুব চিন্তায় মাকে এনেছেন মাস্টারমশাইয়ের ঘর থেকে। মা নিজেও তখন অসুস্থ, মাকে নিয়ে এনেছেন, অন্দরমহলে রয়েছেন। মা তাকে সান্ত্বনা দিচ্ছেন। মা রয়েছেন সবচেয়ে শক্তি এবং আশা ভরসা সব কিছু। মা পাশে রয়েছেন। কৃষ্ণভাবিনীর চোখ অশ্রুতে ভরে যাচ্ছে, বারবার ভেতর থেকে বাইরে খবর আসছে এই অবস্থা, এই অবস্থা। আস্তে আস্তে তার শরীরটি ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে বলরাম বসুর। শ্রীরামকৃষ্ণদেব যেন তার আরাধ্য দেবতায় পরিণত করে দিয়ে গেছেন যে বলরাম বসুকে,
তার শরীরটা যাবে, এই সময় শ্রীরামকৃষ্ণদেব আসবে না, এটা কি হতে পারে? হঠাৎ দেখা গেল কৃষ্ণভাবিনী ওই দিকের আকাশে মেঘটা দেখা যাচ্ছে, কালো মেঘের সঞ্চার হচ্ছে, কালো বৈশাখী ঝড়ের মতো কিছু একটা হয়তো উঠতে পারে। কৃষ্ণভাবিনী দেখছেন, মা পাশে বসে রয়েছেন, গোলাম মা বারবার ভেতর মহল থেকে অন্দর মহলে যাতায়াত করছেন, বাইরের ঘরে বলরাম বসুর খবরাখবর এনে দিচ্ছেন। হঠাৎ দেখা গেল কৃষ্ণভাবিনী দেখছেন, তার অশ্রুসিক্ত নয়নে তিনি বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে তার স্বামী ইহলোক ত্যাগ করবেন। উপরে আকাশের দিকে তাকিয়ে দেখছেন, কালো ঘনীভূত একটা মেঘ, তার মধ্যে থেকে একটা রথ কিভাবে এগিয়ে ধীরে ধীরে আসছে। বলরাম ভবনের তথা বলরাম মন্দিরের ছাতে এসে সেই রথটা নামলো। রথ থেকে শ্রীরাম ও কৃষ্ণদেব স্বয়ং ধীরে ধীরে নেমে আসলেন সিঁড়ি দিয়ে, হলঘরে প্রবেশ করলেন, গিয়ে বলরামের হাতটা ধরলেন, সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে গেলেন, তার শিষ্যকে সাথে নিয়ে উঠে গিয়ে রথের মধ্যে তার পাশে বসিয়ে কাঁধে হাত দেখে বলরাম বসুকে সাথে নিয়ে রথ আবার উঠে গেল আকাশে, কালো মেঘের মধ্যে মিশে গেল। এক দেবতা আর এক দেবতাকে সাথে নিয়ে দেবলোকে পৌঁছে গেল। আর কৃষ্ণভাবিনীর চোখের জল মুছে গোলাপ মা যখন ভেতর থেকে খবর দিচ্ছেন এসে, এইমাত্র বলরাম বসুর শরীরটা চলে গেছে। নিথর পাষাণ এক নারী চরিত্র, শ্রীময়ীর শিরাধিকার সখী কৃষ্ণভাবিনী মাকে জড়িয়ে ধরে ব্যাকুলভাবে কেঁদে উঠলেন, ঠাকুরগো, তোমার কাছে ঠাঁই দিলে অবশেষে আমার সর্বস্বকে। সকলে ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। ওং অসত উমা সদ্গময় তমস উমা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।